আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ, জেম কাদেরদের কাছে নিশ্চয়ই দেশে নয় দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগন্যাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না। জাপা তাই নির্বাচনে আসছে। এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনূস? আগস্টের শেষে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নূর মানে নুরুল হক নূর জাতীয় পার্টি এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে বিরাট মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাওয়ার পর যখন সেনাবাহিনী তাকে বেধড়ক পেটালো এবং তারপর দীর্ঘ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরো কয়েকবার জাতীয় পার্টি এখন নিষিদ্ধ করতে হবে, এতদিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে, এত ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে, এসব হুঙ্কার তিনি, তার দল, হাসনাত আব্দুল্লাহরা মানে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সমমনা দলগুলো, এমনকি জামায়াতে ইসলামী ছাড়বার পরেও যখন ডক্টর ইউনূস কর্ণপাতই করলেন না এবং মানে সরকারের কোনো হেলদোলই দেখা গেল না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে, তখনই বুঝতে বাকি ছিল না যে সরকার মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে যে ধরনের আন্তর্জাতিক চাপের মুখে আছে সেই চাপই এখনো তারা হজম করে উঠতে পারে নাই। কাজেই জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত অন্য কোনো দলকে আপাতত নিষিদ্ধ করার সাহস, দুঃসাহস ডক্টর ইউনূস সরকার করবেন না। এই দুঃসাহস দেখানো এখন আরো অসম্ভব হয়ে পড়েছে গত কয়েক মাসে যখন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল এসে জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কি করে তারা নির্বাচনে অংশ নিতে পারেন এ বিষয়ে আলাপ করেছেন। এ বিষয়টি একেবারে অসম্ভব হয়ে পড়েছে যখন নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ভারত এবং ভারতের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা অসম্ভব। কাজেই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে ইউনূস সরকারকে। এবং অজিত দোভাল সেখানেই থেমে যান না, এরপর যখন আবারও ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মার্কিন উপস্থিতিতে দোহায় ডেকে মধ্যস্থকের উপস্থিতিতে কাতারি মধ্যস্থতার মাধ্যমে খলিলুর রহমানকে আবারও ভারত যুক্তরাষ্ট্র মিলে স্মরণ করায় যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ইউনূস সরকারের সামনে পথ নাই, তখন ইউনূস সরকার আরো নড়ে চড়ে বসে এবং বুঝতে পারে যে চাইলেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া এখন অসম্ভব। আর ভাবুন তো কমনওয়েলথ মহাসচিব কি করে গেলেন। কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সফরে এসে ঢাকায় এসে জাতীয় পার্টির দুটো ভাগ মানে এই জুলাইয়ে 2025 সালে আবার জাতীয় পার্টি এমন দুর্দিনে দুভাগ হয়ে গেছে, সেই দুভাগকেই ডেকে কমনওয়েলথ মহাসচিব রীতিমতো সাধাসাধি করতে থাকলেন যে কি পরিস্থিতি ইউনূস সরকার সৃষ্টি করতে পারলে তারা নির্বাচনে যেতে পারবে সেই বিষয়টা যাতে কমনওয়েলথ মহাসচিবকে তুলে ধরেন। আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে হচ্ছেন তিনি যিনি কিনা রীতিমতো অনলাইন বৈঠক করে আওয়ামী লীগের সঙ্গেও আলাপ করেছেন যে আওয়ামী লীগ কি হলে নির্বাচনে আসতে পারবেন। এবং সফরের শেষ দিন ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে কমনওয়েলথ মহাসচিব পরিষ্কার বলে এসেছেন জাতীয় পার্টির নির্বাচনে আসার ব্যবস্থা তো তাকে করতেই হবে, তাকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকেও কিভাবে নির্বাচনে নিয়ে এসে অংশগ্রহণমূলক নির্বাচন তিনি নিশ্চিত করতে পারেন সেই ব্যবস্থাটা করতে হবে। কাজেই ডক্টর ইউনূস মহা জ্বালায় আছেন, বিরাট চাপে আছেন। আর ওদিকে জাতীয় পার্টি বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত নির্বাচনে আনার উপায় ডক্টর ইউনূস খুঁজে পাবেন কিনা তা নিশ্চিত না হলেও জাতীয় পার্টিকে নির্বাচনে ঠেকানোর সাহস, দুঃসাহস
কিছুতেই করবেন না ইউনূস, সেই সাধ্য তার নাই। কাজেই জাতীয় পার্টির দুই অংশই, মানে জাতীয় পার্টি 2025-এর জুলাইয়ে দুভাগ হয়ে গেল। জিএম কাদের এক অংশ আর আরেক অংশে নেতৃত্বে গেলেন আনিসুল ইসলাম মাহমুদ। জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই পুরো আওয়ামী লীগ আমল জুড়েই বারবার নির্বাচিত হয়েছেন। 2008, 2014, 2018, 2024 সবগুলো সংসদ নির্বাচনে তারা অংশ নিয়েছেন, সবগুলো নির্বাচনে তারা সংসদ সদস্য মনোনীত হয়েছেন এবং এই ব্যক্তিরা রীতিমতো আওয়ামী লীগ আমলে মন্ত্রী পদে ছিলেন। দেখেন, আনিসুল ইসলাম মাহমুদ বা জাতীয় পার্টির নেতৃবৃন্দ আসলে সহজ নেতৃবৃন্দ নন। মানে এরা মানে হঠাৎ করে ভুইফোর রাজনীতি করতে আসেন নাই। এরা জিয়ার আমল থেকে, আনিসুল ইসলাম মাহমুদ যেমন জিয়ার আমলে বিএনপি করতেন, তখন থেকে তিনি ক্রমাগতভাবে চট্টগ্রামে তার আসনে কিন্তু নির্বাচিত হয়ে আসছেন। সেই আনিসুল ইসলাম মাহমুদ এখন বলছেন যে তিনি তার অংশের জাপাকে নিয়ে 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং সেই জোটে এসে যোগ দিচ্ছেন জাতীয় পার্টি থেকে 2001 সালে আলাদা হয়ে গিয়ে আলাদা জেপি গঠন করা আনোয়ার হোসেন মঞ্জু। মানে আনোয়ার হোসেন মঞ্জু তো শেখ হাসিনার আমলেও যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং বারবার নির্বাচিত হয়েছেন এবং বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন সেই এরশাদের আমল থেকে। কাজেই এরা সব ঘাঘু পলিটিশিয়ান। এই আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ এরা মিলে এখন 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং 6ই ডিসেম্বর এই জোটের ঘোষণা আসতে পারে। বুঝতেই পারছেন এ ধরনের ব্যক্তিরা, মানে যাদের সঙ্গে রীতিমতো নিয়ম করে, মানে তারা আমলের পর আমল ধরে মন্ত্রী ছিলেন, এরশাদের আমলে মন্ত্রী, বিএনপি আমলে কেউ মন্ত্রী, আর আওয়ামী লীগ আমলে তো ছিলেনই, এদের সঙ্গে কূটনৈতিকদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। রীতিমতো গ্রিন সিগন্যাল না পেয়ে গেলে এই টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অর্থবিত্তের মালিক এই ব্যক্তিরা, যাদের নিজেদের খুবই শক্ত সংসদীয় আসন আছে, তারা আমরা নির্বাচন করব বলে যে ঝাঁপ দিয়ে সংবাদ মাধ্যমে জানান দিতে আসেন নাই, সেটা খুব পরিষ্কার। এখন 16টি দলের যে জোট তারা গঠন করতে যাচ্ছেন সে সম্পর্কে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, যিনি কিনা 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু তিনি সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন। তো এই আনিসুল ইসলাম মাহমুদকেও কিন্তু 5ই আগস্ট জাতীয় পার্টির নেতা হিসেবেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় নিয়ে গেছিলেন, তখনও তিনি জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনকেই কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আনিসুল ইসলাম মাহমুদ তিনি এখন বলছেন যে তারা যে 16 দলের রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছেন, এই জোট শুধু নির্বাচনী জোট নয়, এই জোট ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আমরা এখনো জানি না, যদি অংশ নিতে না পারে অন্তত 25% ভোট রয়েছে, এখানে তৃতীয় ধারা তৈরি করার সুযোগ আছে। যারাই ক্ষমতায় আসুক একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে। আরে হাসনাত আব্দুল্লাহ, জামায়াতে ইসলামী, নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ, এবি পার্টি, মানে এসব সব দলের ভয়টা তো সেখানেই যে জাপা দিয়ে আপা চলে আসবে। যে আপা যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসতে পারে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে, তাহলেও জাতীয় পার্টিতে যে ধরনের জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং তাদের সংসদীয় আসন আছে, রাজনৈতিক উপস্থিতি আছে, কূটনৈতিক যোগাযোগ আছে, তারা আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আসার জন্য আওয়ামী লীগের সাথে যেমন একটা রাজনৈতিক জোট কৌশলের আশ্রয় নিতে পারে, ঠিক তেমনি তারা যে ধরনের ভোট কাড়বেন তাতে এসব এনসিপি টেনসিপি বা এবি পার্টি বা যারা এখন নির্বাচনে গিয়ে রীতিমতো সংসদ সদস্য হয়ে পড়ার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন শেষ করে দেবে এই জাপা। এখন আনিসুল ইসলাম মাহমুদদের কিন্তু অবস্থান খুব শক্ত। মানে বলেন তো কি রহস্যে শেখ হাসিনার আমলের মন্ত্রী এবং শেখ হাসিনার সর্বশেষ যাকে এরা আমিডামিন নির্বাচন বলে, সেই আমিডামিন নির্বাচনেও যিনি কিনা বিরোধী দলের উপনেতা ছিলেন, তিনি কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, স্বাভাবিক পেশা জীবন কাটাচ্ছেন বলুন তো? কারণ চট্টগ্রামের এই প্রভাবশালী পরিবারের ব্যক্তিটি আনিসুল ইসলাম মাহমুদ, উনি খুব ঘনিষ্ঠ এমনকি ডক্টর ইউনূসের সঙ্গে পারিবারিকভাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এখন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, এরা সব বাড়িতে বসে একসাথে আড্ডা দেন, কবিতা আবৃত্তি করেন। এসব ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছড়িয়ে পড়ে। কাজেই এদের ভিত্তিটা শক্ত
শক্ত, এদেরকে নাড়া দিয়ে দেবেন ওই হাসনাত আব্দুল্লাহ আর নুরুল হক নুরু, এর কোনো সম্ভাবনাই নাই। এখন এর সঙ্গে দেখেন, উনাদের সঙ্গে এসে এই জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশের সঙ্গে যারা যারা এসে যোগ দিয়েছেন, তার সঙ্গে তো এমনিতেই ABM রুহুল আমিন হাওলাদার তার অংশের জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আছেনই, এদের সঙ্গে যারা এসে যুক্ত হয়েছেন তার মধ্যে কট্টর বিএনপি ঘরানার সাংবাদিক শওকত মাহমুদ আছেন। তিনি বিএনপি থেকে এই নমিনেশন নিয়ে নির্বাচন করেছিলেন বোধহয় 2018-তে। তো সেই শওকত মাহমুদ এখন তো আলাদা দল করেছেন জনতা পার্টি নামে, সেই শওকত মাহমুদের দল যোগ দিচ্ছেন। এদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ। এই অ্যাডভোকেট মহসিন রশিদকে, যিনি প্রথম হাইকোর্টে গিয়ে এই মামলা দায়ের করলেন যে ইউনূস সরকার 106 অনুচ্ছেদ অনুযায়ী যে বলছে যে আপিল বিভাগের একটা রেফারেন্স নিয়ে গঠিত হয়েছে, এটা সত্যি হতে পারে না, এই সরকারটি অসাংবিধানিক। মানে ঘাঘু সব লোক, শক্তিশালী সব লোক, যিনি কিনা সেই গত বছরেই মামলা ঠুকে দিয়েছেন যে ইউনূস সরকার অসাংবিধানিক, সেই আইনজীবী মহসিন রশিদও আছেন কিন্তু এই আনিসুল ইসলাম মাহমুদদের এই জোটের মধ্যে। এছাড়া তো বললামই, আনোয়ার হোসেন মঞ্জু নিজেই তো একাই 100, পিরোজপুর 2 থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে, ইত্তেফাকের মালিক। এই আনোয়ার হোসেন মঞ্জুদেরও প্রভাবের গল্পটা বলি, যে ধরেন তিনিও তো শেখ হাসিনার আমলেরও মন্ত্রী। তো তিনি সেপ্টেম্বর 2024-এ কিন্তু গ্রেফতার হয়েছিলেন, এবং গ্রেফতার হওয়ার 4 ঘন্টার মধ্যে এই ইউনূস সরকারকে, শেখ হাসিনা আমলের মন্ত্রী সংসদ সদস্য এই আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিতে হয়েছিল তার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা আছে এই যুক্তি দেখিয়ে। বুঝতেই পারছেন, আওয়ামী লীগের মৃত্যুশয্যায় থাকা, বার্ধক্যের ভারে নুয়ে পড়া নেতা কর্মীরাও যখন, মানে সাবেক মন্ত্রীরাও যখন সব জেলে, আর একবার আদালতে যাচ্ছেন আর ফিরছেন কারাগারে, আদালতে যাচ্ছেন আর কারাগারে ফিরছেন, এই ভিডিও নিয়মিত প্রকাশ হচ্ছে, তখন আনোয়ার হোসেন মঞ্জুদের ক্ষমতাটা কত শক্তিশালী এবং কতটা প্রভাব বিস্তারী সেটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয় না। জিএম কাদের অংশ কিন্তু বসে নাই। জিএম কাদেরের অংশ মানে যাদের কাছে লাঙ্গল মার্কাটা এখন আছে, এবং জিএম কাদের অংশ শামীম হায়দার পাটোয়ারি তার মহাসচিব, যেই অংশটি আসলে নুরুল হক নুরুরা যখন দলবল নিয়ে ওই জাতীয় পার্টি ভাঙতে গেলেন, এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই ঘোষণা নিয়ে ওই অফিসের দিকে গেলেন, যারা অফিসে থেকে অফিস রক্ষা করলেন, দল রক্ষা করলেন এবং নুরুল হক নুরুদের প্রতিহত করলেন, সেই জিএম কাদের অংশ এখন বলছে তারা 300 আসনেই প্রার্থী দেবে। এবং এরই মধ্যে রংপুর বিভাগের 33টি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। রংপুর বিভাগের প্রার্থীরা এখন ঢাকায় অবস্থান করছেন, এবং জাতীয় পার্টির এই জিএম কাদের অংশ বলছেন যে তাদের যত প্রার্থী, তার বাইরেও তারা নতুন প্রার্থী দেওয়া সহ আরো অনেক চমক দেবেন। এখন কি ধরনের চমক দেবেন, মানে তারা আসলে কাদেরকে তাদের প্রার্থিতা বা তাদের লাঙল প্রতীক তুলে দিচ্ছেন সেটা দেখবার জন্যও কিন্তু তার মানে অপেক্ষা করতে হবে। এবং এর বাইরে তারা যে চমক দেখিয়েছে, তারা আবার এভার কেয়ার হাসপাতালে বিএনপি নেত্রী খালেদা জিয়া রোগ সজ্জায়, সেখানে বিএনপি নেত্রীকে দলে বলে দেখতে গিয়ে জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে এসেছেন, খালেদা জিয়ার রোগ মুক্তির প্রার্থনা করে এসেছেন, এবং সেখানে তাদের গয়েশ্বর চন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানের সঙ্গে যে কথা হয়েছে সেই কথাও তারা এসে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তার মানে জাতীয় পার্টি আর বিএনপির মধ্যে কোনো বিভেদ নাই। মনে রাখবেন, বিএনপি কখনো মুখ দিয়ে উচ্চারণও করে নাই জাতীয় পার্টি নিষেধ করতে হবে এমন কোনো দাবি। এবং মনে রাখবেন, এমনকি ডক্টর ইউনূসের সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে রবের মধ্যে যখন তাদের বৈঠক হয়েছিল, তখন বেরিয়ে আসার পর সাংবাদিকরা যখন এ প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইউনূস সাহেবও তাদেরকে এ প্রসঙ্গে কোনো কথা বলেন নাই। কাজেই জাতীয় পার্টি প্রস্তুত, কমনওয়েলথ মহাসচিব নিশ্চয়ই গ্রিন সিগন্যাল দিয়ে গেছেন, আর এই আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদের, আনোয়ার হোসেন মঞ্জুদের মতো নেতাদের কাছে সব দেশ থেকেই গ্রিন সিগন্যাল এসেছে। মানে এই ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুদেরকে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, মানে অনেকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের দূত ইত্তেফাকের মালিক এই আনোয়ার হোসেন মঞ্জুরা। তো সেই আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদেরদের কাছে নিশ্চয়ই
দেশে নয়, দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগন্যাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না। জাপা তাই নির্বাচনে আসছে। এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনূস? আর আপা ছাড়া যদি নির্বাচন হয়ও, তাহলে আনিসুল ইসলাম মাহমুদরা যা বলছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে 25% ভোট তবু নাকি তাদের পাবার একটা সম্ভাবনা আছে। তার মানে আওয়ামী লীগের সঙ্গে কি কোনো রাজনৈতিক কৌশলের ভিত্তিতে কোনো নির্বাচনী জোট, অনানুষ্ঠানিক নির্বাচনী জোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মাধ্যমে সত্যি আওয়ামী লীগের পুনর্বাসন ঘটবার বা রাজনৈতিকভাবে একটা স্থিতিশীলতা পাবার, নিরাপত্তা পাবার সম্ভাবনা তৈরি হচ্ছে। সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের যেই অবস্থা, তাতে সত্যি কি তারা, যারা তাদের ঘর পোড়ায়, বাড়ি পোড়ায়, চাঁদাবাজি করে, যাদের মামলায় হামলায় তাদের অস্থির অবস্থা, তাদের হাত থেকে মুক্তি পেয়ে অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগ পেলে সেই সব প্রার্থীকেই লুফে নেবে না? মানে এরকম নানা হিসাবে তো পরিষ্কার যে কেন জাপার নির্বাচনে অংশ নেওয়া, জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়া পুরো নির্বাচনের হিসাব নিকাশটাই বদলে ফেলতে পারে। আর সত্যি যদি জাতীয় পার্টিকে কেউ গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, জাপা আসা নিশ্চিত হয়, তাহলে কে বলতে পারে আপা আসাও হয়তো সময়ের ব্যাপার মাত্র। দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দিল, আপনি ফিরলেন না। প্রতিশোধের আগুনে নির্বিচারে মানুষ মূল্য, তখনও ফিরলেন না। একদল অরাজনৈতিক ব্যক্তি এসে রাষ্ট্র ক্ষমতা দখল করে সংবিধান ফেলে দিতে চাইল, কোর্ট কাচারি তছ নছ করল, আইনের শাসনের পরিবর্তে মবের শাসন কায়েম করল। তবু আপনি ফিরলেন না। কয়েকশো কারখানা বন্ধ হলো, কয়েক লক্ষ মানুষ বেকার হলো। আপনি নির্বিকার। কৃষকেরা সার পাচ্ছে না, আপনার কিছুই যায় আসে না। নারীরা ঘর থেকে বের হতে পারছে না, আপনি দেখেও দেখেন না। অভাবে গরিব মানুষের পেট আর পিঠ এক হয়ে যাচ্ছে, আপনি চুপ থাকার সিদ্ধান্ত নিলেন। অনির্বাচিত সরকার বিদেশিদের হাতে বন্দর তুলে দিচ্ছে, একটার পর একটা গোপন চুক্তি করছে, দেশকে যুদ্ধে জড়াচ্ছে। আর আপনি রয়ে গেলেন লন্ডনে। আপনার দলের বড় বড় নেতাদের নিয়ে অনলাইনে অফলাইনে নোংরামি হলো, তাদের বাসার সামনে মব হলো, পিটিয়ে বেহেশতে পাঠানোর হুমকি দিল। আপনি কিছুই করলেন না। দেশে ফিরে দলের হাল ধরা তো দূরে থাক, নিজ দলের নেতাদের পক্ষে কথা বলার পরিবর্তে আপনি কারো সদস্যপদ স্থগিত করলেন, কাউকে করলেন মনোনয়ন বঞ্চিত। সবই মানলাম, কিন্তু যার গর্ভে আপনার মানব অঙ্কুর বিকশিত হয়েছে, সেই জনম দুঃখী মা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আপনি তখনও ফিরছেন না। জনাব তারেক রহমান, আপনি আসলে কবে ফিরবেন, নাকি আদৌ ফিরবেনই না? দর্শক, এর আগে ইশতেহারের একটি ভিডিওতে আমরা তারেক রহমানের ফিরে না আসার কারণ ব্যাখ্যা করেছিলাম। ভিডিওতে আমরা বেশ কয়েকটি কারণ বলেছিলাম। এর মধ্যে একটি কারণ হলো ডক্টর ইউনূস, জামায়াতে ইসলাম আর জুলাই যোদ্ধাদের সাথে বিএনপির গোপন চুক্তি। আমরা বলেছি এই চুক্তির কারণে তারেক রহমান দেশে ফিরছেন না। তারেক রহমান দেশে ফিরলেই এই চুক্তি ভঙ্গ হবে, ডক্টর ইউনূস পরিণত হবেন নিছক এক পুতুলে, আর রাষ্ট্রের সকল ক্ষমতা এসে ঘনীভূত হবে তারেক রহমানের পায়ের কাছে। ফলে ডক্টর ইউনূসের পক্ষে ষড়যন্ত্রের বাকি অংশের বাস্তবায়ন আর সম্ভব হবে না এবং ষড়যন্ত্রের চুক্তিও রক্ষা হবে না। তারপর বলেছিলাম মুচলেকার কথা। কথিত আছে 2008 সালে জীবনে আর কখনো রাজনীতি করব না বলে সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন জনাব তারেক রহমান। আমরা বলেছি সেই মুচলেকা হয়তো এখনো বলবৎ আছে, তাই তিনি দেশে ফিরছেন না। ওই ভিডিওটিতে যে কারণটি সবচেয়ে বড় করে দেখিয়েছিলাম তা হলো তিনি আসলে কোনো রাজনীতিবিদই নন, কারণ রাজনীতিবিদরা সাধারণত সংকটে ভয় পান না, অথচ তারেক রহমান ভয়ে সংকুচিত হয়ে আছেন। তিনি চাইছেন রাষ্ট্র ক্ষমতা নিশ্চিত করেই তবেই দেশে ফিরতে। আমরা সবাই জানি তারেক রহমানের এখন দেশে ফিরে আসার প্রয়োজনীয়তা একান্তই ব্যক্তিগত, একান্তই পারিবারিক। এখানে রাজনীতি বা ক্ষমতা দখলের লড়াই কিংবা দ্বন্দ্ব কোনোটিই নেই। মায়ের অসুস্থতার ইস্যুতে বর্তমানে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই। দেশে ফেরার পর তিনি কোনো প্রকার বাধার মুখেও পড়বেন না।
তবুও তিনি আসছেন না, তবুও তিনি ফিরছেন না। অবশ্যই কৈফিয়তও তিনি দিয়েছেন। 28 নভেম্বরে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি ছিল এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবার আশাবাদী। হ্যাঁ, এটা ঠিক যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফিরলে তাকে কারাগারে প্রেরণ করা হতো। আওয়ামী লীগের কেউ কেউ হয়তো 21 আগস্টের গ্রেনেড হামলার প্রতিশোধ নিতে চাইত। সঙ্গত কারণে এই পুরোটা সময় তিনি নিরাপদে বিদেশে অবস্থান করেছেন। কিন্তু এখন তো বিএনপি সমর্থিত সরকারি ক্ষমতায়। বিএনপি জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। কে না জানে আওয়ামী লীগহীন নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত এবং তারাই সরকার গঠন করবে। তাহলে তিনি দেশে ফিরছেন না কেন? কেন দেশে ফেরার জন্য তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না? তার দেশে ফেরার সিদ্ধান্ত তাহলে কে নেবে? অনেকেই ভারতের দিকে আঙ্গুল তুলছে, কিন্তু আমরা মনে করি না ভারত তারেক রহমানের কোনো প্রকার শারীরিক ক্ষতি করতে পারে। ভারত যে এমনটা করে না এটা প্রমাণিত। বাংলাদেশ ও পাকিস্তানে অনেক ঐতিহাসিক নেতা খুন হয়েছেন, এর কোনোটির সঙ্গে ভারতের নাম জড়িত নয়। হ্যাঁ, তারেক রহমানের রাজনীতিতে ফিরে আসা ভারতকে শঙ্কিত করবে হয়তো, কিন্তু দেশে ফিরে আসতে বাধা দেবে এমনটা মোটেও বলা যাচ্ছে না। তাহলে কে সেই কালপ্রিট? কার হাতে তারেক রহমানের দেশে ফেরার ভাগ্য ঝুলে আছে? ডক্টর ইউনূস নয় তো? না, ইউনূসের প্রেস সেক্রেটারি বললেন সরকারের তরফ থেকে কোনো প্রতিবন্ধকতাই নেই। তাহলে কে? ব্রিটেন? তবে কি ব্রিটেনই তারেককে দেশে ফিরতে দিচ্ছে না? ব্রিটেনে তারেক রহমানের স্ট্যাটাস হচ্ছে তিনি একজন প্রোটেক্টেড পারসন, অর্থাৎ সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এখন কেউ কেউ বলছেন ব্রিটেন যদি অনুমতি না দেয় তাহলে তারেক রহমান দেশে ফিরতে পারবেন না। কথাটি একেবারে মিথ্যে নয়, আবার লোকে যেমনটি বলছে সেরকমও নয়। আসলে তিনি কোন অসুবিধার কথা উল্লেখ করে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সেটি হলো মূল বিবেচ্য বিষয়। আশ্রয় নেওয়ার সময় তিনি যদি বলে থাকেন বাংলাদেশে অনেক গরমে তার খুব কষ্ট হয়, তাহলে ব্রিটেন যখন দেখবে বাংলাদেশে গরম আরো বেড়েছে তখন তারেক রহমানকে দেশে ফেরার ছাড়পত্র দেবে না। অথবা তিনি যদি বলে থাকেন বাংলাদেশে অনেক গরিবেরা তাকে ভয় দেখায়, তাহলেও ব্রিটেন তাকে দেশে ফিরতে দেবে না। কারণ গত 1.5 বছরে বাংলাদেশে গরিবের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, অর্থাৎ তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকিও দ্বিগুণ হয়েছে। এই পরিমাণ ঝুঁকিতে থাকা একটা ব্যক্তিকে তো তারা বিদায় দেবে না। কিন্তু রাজনৈতিক আশ্রয় নেওয়ার সময় তিনি যদি বলে থাকেন দেশে ফেলে আওয়ামী লীগ সরকার তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে অথবা জেলে ভরবে, সেজন্য তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, তাহলে কিন্তু তারেক রহমানের দেশে ফিরতে কোনো সমস্যাই নেই। কারণ ব্রিটেন যখন দেখবে শেখ হাসিনা তো বটে, পুরো আওয়ামী লীগ সরকারই এখন দেশ ছাড়া এবং স্বয়ং শেখ হাসিনা একটি ফাঁসির রায় সঙ্গে নিয়ে ঘুরছেন, তখন তারা খুশি হবে এবং জনাব তারেক রহমানকে দোয়া দরুদ পড়িয়ে প্লেনে তুলে দেবে। অর্থাৎ ব্রিটেনের পক্ষ থেকে তাকে আটকে রাখার কোনো কারণই নেই। তবে হ্যাঁ, ব্রিটেন এবং ব্রিটেনের মিত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র যে কিনা আবার ভারতেরও কৌশলগত বন্ধু, সেই যুক্তরাষ্ট্র যদি তারেক রহমানের দল বিএনপিকে এখনও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, মানবতার শত্রু কিংবা আঞ্চলিক ভারসাম্য বিনষ্টকারী হিসেবে দেখে, তাহলে কিন্তু ব্রিটেন তারেক রহমানকে ছাড়বে না। হ্যাঁ, তাকে বন্দী হয়তো করবে না, কিন্তু দেশে ফিরে একজন ম্যাড প্রাইম মিনিস্টারও হতে দেবে না। দর্শক, খালেদা জিয়া আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি 2 বারের পূর্ণ এবং 1 বারের খণ্ডকালীন প্রধানমন্ত্রী। 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে এ দেশের একাধিক ঐতিহাসিক আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা আছে। কিন্তু এসবের বাইরেও তিনি একজন মানুষও বটে। তিনি একজন স্ত্রী, একজন মা। আমরা প্রত্যেকেই কারো না কারো সন্তান।
আমরা জানি মায়ের সাথে সন্তানের সম্পর্ক কেমন হয়। মায়ের জীবনের শেষ দিনগুলোতে পাশে থাকার জন্য তারেক রহমান যদি দেশে ফিরতেন, যদি শয্যাশায়ী মায়ের পাশে বসে মাথায় একটু হাত বুলিয়ে দিতেন, যদি আজন্ম বেদনা থেকে নিঃসৃত মায়ের অশ্রুজল মুছে দিতেন, মায়ের হাতটা শক্ত করে ধরে বলতেন, চিন্তা নেই মা, আমি তোমার পাশেই আছি। মানুষের মনের বায়োস্কোপে এরকম অসংখ্য ছবি আসা যাওয়া করছে, কিন্তু খালেদা পুত্র তারেক রহমানের আসার কোনো খবর নেই। তবে কি ডক্টর ইউনূস জামায়াত আর জুলাই যোদ্ধাদের সাথে করা গোপন চুক্তির ফিসফাসি ঠিক? তবে কি তারেক রহমানের কাছে মাতৃস্নেহের চেয়ে ষড়যন্ত্রটাই বড়? অথচ আমরা জানতাম রাজনীতিবিদদের কাছে দেশটা মায়ের মতোই, কিন্তু সেই মায়ের বিরুদ্ধে জনাব তারেক রহমান এমনই এক ষড়যন্ত্রে জড়িয়েছেন যে মৃত্যুশয্যায় শায়িত গর্ভধারিণীর হাত ধরার জন্য দেশে ফিরতে পারছেন না তিনি। কারণ তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে ফিরে আসেন, তাহলে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে, দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ আমূল পাল্টে যাবে, জামায়াতে ইসলামের দৌরাত্ম্য কমবে, এনসিপির মবস্টাররা গা ঢাকা দেবে। তখন ডক্টর ইউনূসও বেকায়দায় পড়বেন। তিনি কোনোভাবেই তার উপর অর্পিত দায়িত্ব বা শয়তানির বাস্তবায়ন করতে পারবেন না। সেটি তারেক রহমান ও বিএনপির জন্য কেবলই বিপদ বয়ে আনবে।